হ্যাঁ, জি, জোর জি। বেশি আসল, জি, কিন্তু আমাদের মুসলমানের জি, বাবনের ইজ্জত মারতো, জি, তা আমাদের আন্দার কুয়ে ফেলে দিত। জি, এখন আমাদের মুসলমানের জোর বেশি হয়ে গেছে দেখে জি। তারা পালিয়ে গেছে গা। দেখতে পাচ্ছেন। আর উপরে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু রং বেরঙের যে কাঁচ আছে সেগুলো দিয়ে লাগানো হয়েছিল। এবারই সামনে দিয়ে কোনো সাধারণ মানুষ পায়ে জুতা দিয়ে অথবা মাথায় ছাতি দিয়ে এখান দিয়ে হেঁটে যেতে পারতো না। যদি কেউ ভুলেও মাথায় ছাতি অথবা পায়ে জুতা দিয়ে হেঁটে যেত তাহলে তাকে ভোগ করতে হতো কঠিনতম শাস্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এসেছি টাঙ্গাইল জেলার পাকুটিয়া জমিদার বাড়ি ঘুরে দেখার জন্য। আজকে এই জমিদার বাড়ির ভিতরে ও বাহিরে আমরা ঘুরে দেখব আর আপনাদেরকে জানাবো এই বাড়ির ইতিহাস ও আদ্যবন্ত। তো আশা করছি আপনারা পুরোটা ভিডিও জুড়ে পাশেই থাকবেন। টাঙ্গাইল জেলার নাগরপুরে ধলেশ্বরী নদী তীরে অবস্থিত পাকুটিয়া জমিদার বাড়ি। পাকুটিয়া জমিদার বাড়ির শিল্প, ঐতিহ্য ও ইতিহাসের এক অনন্য নিদর্শন। টাঙ্গাইল সদর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে প্রায় ১৫ একর জায়গার উপর জমিদার বাড়িটি তৈরি করা হয়েছে। নদী তীরবর্তী হওয়াতে এখানে যাতায়াত সুবিধার কারণে খুব সহজেই বিভিন্ন ব্যবসা বাণিজ্যর কেন্দ্র গড়ে ওঠে। নাগরপুরের উত্তরে ধলেশ্বরী এবং পশ্চিমে যমুনা নদী হওয়াতে যমুনা নদী দিয়ে সরাসরি কলকাতার সাথে প্রতিনিয়তই যোগাযোগ হতো। ইংরেজ আমলের শেষ দিকে এবং পাকিস্তান আমলের দীর্ঘ সময় পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সাথে মেইল স্টিমার সহ মাল এবং যাত্রীবাহী স্টিমার সার্ভিস চালু ছিল। এক পর্যায়ে নাগরপুরের সাথে কলকাতার একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে। জনশ্রুতি আছে সুলতান মাহমুদ শাহর আমলে নাগরপুরের মাহমুদনগর ছিল তার রাজধানী, আর এখানেই ছিল বিশাল এক নৌঘাটি। নদী বিস্তৃত এলাকা হওয়ায় ঘন জঙ্গলে ছিল প্রচুর বিষাক্ত সাপ। একসময় ভারতের পুরী থেকে নাগর মিয়া নামে এক বৃদ্ধ লোক আসে এখানে বসবাস করার জন্য এবং তার সূত্র ধরে আসে আরও অনেক মানুষ। এরপর ধীরে ধীরে নদী বিস্তৃত জঙ্গল ঘেরা এই এলাকাটি হয়ে ওঠে মানুষের আবাসযোগ্য। পরে এখানকার নাম হয়ে যায় নাগরপুর। এখানে বাড়ির বারান্দার পাশেই এই বিমগুলোকে একবার দেখুন। এখানে এই যে লতাপাতার নকশা খচিত কারুকার্য সম্পূর্ণ এই বিমটি তৈরি করা হয়েছে। কতটা ধৈর্য আর দক্ষতা থাকলে এরকম বিম তৈরি করা যায় একবার চিন্তা করুন। এখনকার সময়ে এরকম নকশা খচিত বিম তৈরি করার যে কারিগর তা খুঁজে পাওয়াও একেবারে দুষ্কর ব্যাপার হয়ে যাবে। এখানে পাশাপাশি 3টি বড় বড় বাড়ি রয়েছে, আর প্রত্যেকটি বাড়ির সামনেই একটি করে মোট 3টি মন্দির তৈরি করা হয়েছে, যেগুলোতে সে সময় পূজা করা হতো। এখানে যে ভবনটি দেখা যাচ্ছে এই ভবনটির সামনেই অনেক সুন্দর করে লতাপাতা কারুকার্য সম্পূর্ণ যে ডিজাইন করা হয়েছে, আর উপর দিয়ে এরকম সুন্দর সুন্দর মূর্তি বানানো হয়েছে। এগুলো থেকেই বোঝা যায় যে তখনকার সময়ে যে জমিদার ছিল সে কতটা প্রভাবশালী ছিল।
ঊনবিংশ শতাব্দীর শুরুতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে রামকৃষ্ণ সাহা মণ্ডল নামে এক ধনাঢ্য ব্যক্তি আসেন এই অঞ্চলে। তিনি এসে পাকুটিয়ায় জমিদারি শুরু করেন। রামকৃষ্ণ সাহার ছিল দুই ছেলে, বৃন্দাবন এবং রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ নিঃসন্তান ছিল, তবে বৃন্দাবনের ছিল 3 পুত্র সন্তান। আর এভাবেই এ জমিদার বাড়ি ছিল 3 ভাগে বিভক্ত। তো এইখানে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে সে সময়ে যে আলোর ব্যবস্থা করা হতো, প্রদীপ বা মোমবাতি এখানে জ্বালানো হতো। আর এই জায়গাটা সামনে দিয়ে বারান্দার এখানে পুরোটা জায়গা তখন আলোকিত হয়ে যেত। আর এখানে এই যে এই কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন, একবার দেখুন সামনে থেকে। এই যে লতা পাতা আর বিভিন্ন রকমের যে ফুলের ডিজাইন আছে সেগুলো এখানে করা হয়েছে। আর এখানের যে সৌন্দর্যটা সেটা আরও ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে যে উপর থেকে নিচ পর্যন্ত দেখুন কতটা সুন্দর করে ফুল আর লতা পাতার সুন্দর ডিজাইন করে এই জায়গাটা তৈরি করা হয়েছে। জমিদার বাড়ির সামনে রয়েছে বিশাল এক মাঠ, আর মাঠের মাঝখানে রয়েছে এক বিশাল নাচঘর। প্রতিটি জমিদার বাড়ির রয়েছে নিজস্ব বাঁধকুয়া। জমিদার বাড়ির কাছাকাছি রয়েছে উপেন্দ্র সরোবর নামে বিশাল এক 8 ঘাটলা পুকুর। ঊনবিংশ শতাব্দীর শেষে মুঘল আমলের সূচনা লগ্নে নাগরপুরের সুবিদ্দা খাঁর হাত ধরে নাগরপুরে বিখ্যাত চৌধুরী বংশের আবির্ভাব ঘটে। সুবিদ্দা খাঁর পথ অনুসরণ করে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আসেন রামকৃষ্ণ সাহা মণ্ডল তথা এই বাড়ির জমিদার। ঊনবিংশ শতাব্দীর শুরুতে ইংরেজদের কাছ থেকে ক্রয়সূত্রে মালিক হয়ে রামকৃষ্ণ সাহা মণ্ডল পাকুটিয়ায় জমিদারি শুরু করেন। এই বাড়ির জমিদার সম্পর্কে কিছু বলেন। কিন্তু মনে করেন আমাদের 50-60 বছর হয়ে গেছে, জি, কিন্তু আমরা ওই নিয়ে এরকম দেখছি। কিন্তু এখানে তাদের জোর বেশি আসাল, মানে ওই জমিদারের যে তখন যে জমিদার ছিল তাদের জোর বেশি আসাল, কিন্তু আমাদের মুসলমানের বাবনের ইজ্জত মারতো, তারপরে আন্দার কুয়ে ফেলাই দিত। এখন আমাদের মুসলমানের জোর বেশি হয়ে গেছে দেখে তারা পালিয়ে গেছে দেশের সর্বত্র। মানে এখান থেকে ওরা পালা চলে গেছে, পালিয়ে ভারত চলে গেছে, ভারতে চলে গেছে। আচ্ছা, আর এখন এই বাড়ি এরকম এই অবস্থাতেই আছে। এটা মানে ভার বোঝা নিয়ে বাড়া উড়ায় দেয়, মানে লোক এখন বসবাস করে এখানে। এখন একটা বিষয়ে ভাবতে অবাক লাগছে যে এত বড় জমিদার বাড়ি একেবারে ফাঁকা পড়ে আছে, পরিত্যক্ত অবস্থায়। আর জমিদার বাড়ির যে এই দেয়ালগুলো সেগুলো প্রায় ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এখানে যে দেখুন, আর এখানে দেখুন যে এখানে উপরে যে আস্তর ছিল সেগুলো খুলে খুলে পড়ে গেছে, আর ভিতরে যে ইট সেগুলো বের হয়ে আসছে। আর এখানে এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন, বিশাল বিশাল দরজা, আর দরজার উপরে সুন্দর করে ফুলের ডিজাইন করা হয়েছে। শত শত বছরের পুরনো দরজা এখনও টিকে আছে, সেটা ভাবতেই অবাক লাগে। কতটা মজবুত আর শক্ত কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল এই দরজাগুলোকে। আর এখানের জানালাগুলোর যে রডগুলো আছে দেখুন কত মোটা আর শক্ত, এরকম করে শক্ত মজবুত করে বানানো হয়েছিল এই জমিদার বাড়িটি। এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর উপরে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু রং বেরঙের যে কাঁচ আছে সেগুলো দিয়ে লাগানো হয়েছিল।
এই বাড়ির ভিতর দিয়ে হাঁটছি আর ভাবছি কতটা প্রভাবশালী ছিল তখনকার সে সময়ে এই বাড়ির জমিদার। এই বাড়ির সামনে দিয়ে কোনো সাধারণ মানুষ পায়ে জুতা দিয়ে অথবা মাথায় ছাতি দিয়ে এখান দিয়ে হেঁটে যেতে পারতো না। যদি কেউ ভুলেও মাথায় ছাতি অথবা পায়ে জুতা দিয়ে হেঁটে যেত তাহলে তাকে ভোগ করতে হতো কঠিনতম শাস্তি। এই যে এইখানে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি মূলত সে সময় যে জমিদারদের শৌচালয় ছিল সেটি হচ্ছে এই শৌচালয়টা। আর এই পাশে হচ্ছে ওই যে এইখানে শৌচালয়ের পাশে সামনের দিকে হচ্ছে জমিদার বাড়ি। কিছুটা জমিদার বাড়ি থেকে দূরেই এই শৌচালয়টির অবস্থান। আর এর পাশে রয়েছে বিশাল একটি পুকুর। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি সে সময়ে একটি কুয়া ছিল। এখান থেকেই পানি নিয়ে জমিদাররা তাদের পানির চাহিদা পূরণ করত। আর এই কূপের এই পানি সে সময়ে জমিদাররা পান করত। আর এখন এই কূপটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। শত বছর আগে নবযৌবনা হয়ে দাঁড়িয়ে থাকতো এই বাড়িগুলো। আজ চুপচাপ হয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, অথচ এই বাড়িগুলো থেকেই পরিচালিত হতো পুরো রাজ্য। কিন্তু আজ সেই রাজ্যেরই এক কোণে পড়ে অযত্নে আর অবহেলায় ধুঁকছে এই বাড়িগুলো। বর্তমান সময়ে এখন সেখানে ইট খসে পড়ছে জমিদার বাড়ির, নকশাগুলোও ঝুঁকিতে। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদার বাড়ির মূল ভবনের একটি অংশ অধিগ্রহণ করে প্রতিষ্ঠিত হয় পাকুটিয়া বিসিআরজি কলেজ 1967 সালে, যা এখনও চালু আছে। অন্যান্য ভবনগুলো বর্তমানে উপস্বাস্থ্য কেন্দ্র, একটি ধাতব্য সংস্থা ও তহসিল অফিস হিসেবে পরিচালিত হচ্ছে। তবে ভবনগুলোর অনেক জায়গায় ফাটল, খসে পড়া ছাদ, নষ্ট হওয়া শিল্পকর্ম প্রমাণ করে এটি আজও যথাযথ সংরক্ষণের বাইরে। নাগরপুরের ঐতিহাসিক নিদর্শনটি প্রতিদিন অনেক পর্যটককে আকৃষ্ট করলেও সরকারি উদ্যোগের অভাবে ভবনগুলোর রূপ লাবণ্য হারিয়ে যাচ্ছে। পাকুটিয়া জমিদার বাড়ি শুধু প্রাচীনতম স্থাপত্য নয়, এটি এক সময়ের সংস্কৃতি, শাসন ও সামাজিক বিন্যাসের নিঃশব্দ সাক্ষ্য। যথাযথ সংরক্ষণের ব্যবস্থা না নিলে হয়তো এক সময় এটি ধ্বংস হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।